তো আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে পারমেনাইটিস। এটা হচ্ছে রয়েছে একটু বুকের পেজ নাম্বারটা একটু বলে দাও তো, যার কাছে বুক রয়েছে, কারণ আমার কাছে বুকটা নেই এখন। তো যার কাছে রয়েছে পেজ পেজ নাম্বারটা বলে দেবে, ঠিক আছে? তো দেখো কি বলছে, পারমেনাইটিস হ্যাজ রিটেন, একেও লিখে দাও, একটু কমেন্ট বক্সে একটু লিখে দেবে। Parmenides has written a poem on nature which has two parts, and his own philosophy has been presented in the way of truth. The second part, the way of opinion, is a polemic against prevailing views. তো পার্মানাইডিসের মতে রিয়েলিটি, তিনি তার দর্শনের রিয়েলিটি বলতে কি বোঝাতে চেয়েছিলেন, এই বাস্তব জগৎ এটা স্থায়ী নাকি এটা পরিবর্তনীয়। তো তিনি কিন্তু পার্মানেন্টিস কিন্তু তার বিখ্যাত কাব্যগ্রন্থ, যেখান থেকে তোমাদের কোশ্চেন আসে অন নেচার, তার কিন্তু এই রিটেন অন নেচার, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, তার বিখ্যাত কাব্যগ্রন্থ অন নেচার লিখে নেবে খাতায়। তিনি কিন্তু অন নেচার এটা রচনা করেন, এবং যেটা কিন্তু দুটো পার্টে বিভক্ত। কি সেটা? দ্য ওয়ে অফ ট্রুথ, the way of truth and the way of opinion. লিখে নাও, the way of truth and the way of opinion. The way of truth তিনি কি বলছেন, এখানে কিন্তু তিনি তার নিজস্ব দর্শনটাকে উপস্থাপিত করেছেন, এবং the way of opinion, এখানে তিনি কি করেছেন, এখানে কিন্তু তিনি সাধারণ মানুষের যে প্রচলিত বিশ্বাস, সাধারণ মানুষের যে প্রচলিত বিশ্বাস এবং যে মতামত গুলো, সেগুলো তিনি সমালোচনা করেছেন। কোথায়? দ্য ওয়ে অফ ওপিনিয়ন। তো তিনি তার বিখ্যাত গ্রন্থ, সেটা কি অন নেচার, যেখান থেকে তোমাদের কোশ্চেন আসে, এটাকে তিনি দুটো পার্টে বিভক্ত করলেন। কি দুটো পার্ট? খাতায় কিন্তু লেখো এগুলো পাঠ করে নিয়ে। দ্য ওয়ে অফ ট্রুথ অ্যান্ড আদার্স পার্ট ইজ দ্য ওয়ে অফ ওপিনিয়ন। দ্য ওয়ে অফ ট্রুথে কি বললেন তিনি, এখানে কিন্তু তিনি তার নিজস্ব দর্শনটাকে উপস্থাপিত করেছেন, এবং দ্য ওয়ে অফ ওপিনিয়ন, এখানে তো যেটা বললাম, তো তার বিখ্যাত কাব্যগ্রন্থ দুটো অন নেচারে তিনি কিন্তু দুটো ভাগে বিভক্ত করছেন, দ্য ওয়ে অফ ট্রুথ অ্যান্ড দ্য ওয়ে অফ ওপিনিয়ন। ওয়ে অফ ট্রুথে তিনি তার নিজস্ব দর্শনটাকে উপস্থাপিত, যেটা বললাম ওয়ে অফ ট্রুথে, এখানে কিন্তু তিনি তার নিজস্ব দর্শনটাকে উপস্থাপিত করেছেন, এবং দ্য ওয়ে অফ ওপিনিয়নে কিন্তু তিনি সাধারণ মানুষের প্রচলিত বিশ্বাস এবং মতামত, এগুলো সম্বন্ধে সমালোচনা করেছেন দ্য ওয়ে অফ ওপিনিয়নে। তো পার্মানাইডিসের দর্শনের মূল ভিত্তি হলো কি, অল ইজ ওয়ান, সবকিছুই হচ্ছে কি এক। লিখে নাও এটা, পার্মানাইডিসের দর্শনের মূল ভিত্তি ছিল কি, অল ইজ ওয়ান, এবং এই যে এক, সবকিছুই এক, এইটাকে কিভাবে প্রমাণ করা যায়, কিভাবে প্রুফ করা যায়, এটাই কিন্তু ছিল তার দর্শনের প্রধান সমস্যা। এটা কিন্তু জিনোফিনাসের দর্শনেও আমরা দেখতে পেয়েছিলাম আগের দিনের ক্লাসে। তিনিও কিন্তু ফার্স্টে কি বলেছিলেন, অল ইজ ওয়ান, এন্ড দিস ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ পার্মানাইডিস। হাউ কুড হি এস্টাবলিশ দ্য ট্রুথ? তো এই যে পরিবর্তনশীল যে জগৎ, এই জগতের কি সমস্যা রয়েছে, আমরা প্রতিদিন কি দেখছি, যে কোনো বীজ থেকে গাছ জন্মাচ্ছে, শিশু বড় হচ্ছে, বড় হয়ে তার যৌবন, তারপরে তার বৃদ্ধি বৃদ্ধ হয়ে যাচ্ছে। তো এই জগৎটা কিন্তু সর্বত্র পরিবর্তন হচ্ছে, সৃষ্টি রয়েছে, আবার বিনাশও রয়েছে, মানুষের জন্ম হচ্ছে, মানুষের আবার মৃত্যু হচ্ছে। যে এই কারণে কিন্তু হেরাক্লিটাস, হেরাক্লিটাস বলেছিলেন কি, সবকিছুই হচ্ছে কি প্রবাহমান, সবকিছুই কিন্তু একটা স্রোতের মতো বয়ে যাচ্ছে, এভরিথিং ইজ ফ্লোজ। এবং হেরাক্লিটাস, এটা কিন্তু পার্মেনাইডিস বলেনি, হেরাক্লিটাস বলেছিলেন যে পরিবর্তন হচ্ছে বাস্তবতার প্রকৃত স্বরূপ,
কিন্তু পার্মেনাইডিস কিন্তু এই মতটাকে গ্রহণ করেনি। তিনি তিনি বলছেন যে যদি কোনো বস্তু সবসময় যদি কোনো বস্তু সবসময় ক্রমাগত পরিবর্তিত হয়, তাহলে কিন্তু তাকে সত্যিকারের অর্থে বাস্তব বলা যায় না। যদি কোনো বস্তু সবসময় পরিবর্তন হয়, সেই বস্তুকে কখনোই বাস্তব বলা যায় না। দেখো, how could he establish this truth? He, like the rest of the people, found that the world of sensible things is always becoming. Things come into this world and the next moment they perish. They are as true. They are not. What can we say about this flux? Heraclitus declared that flux alone is real. এই জায়গাটা থেকে কোশ্চেন আসে। Heraclitus declared that flux alone is real. To Parmenides it appeared impossible. এটা কখনো ঘটা সম্ভব নয়। সবকিছু যে পরিবর্তন কিন্তু যদি কোনো বস্তু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, কখনোই সেই বস্তুটাকে বাস্তব বস্তু রিয়েল হিসেবে বলা যায় না। So for him, real is eternal, unchangeable and indestructible. Very very important line. For him, for Parmenides, real is eternal, unchangeable and indestructible. Of course, it was left for his people, Zeno, to give reason for regarding the real as one, unchangeable and eternal. তো পার্মেনাইডিসের দর্শনের মূল সূত্র কোনটা? What is and what is not লিখে নাও এটা। What is and what is not. পার্মেনাইডিসের দর্শনের মূল সূত্র হচ্ছে কি? What is and what is not. যা আছে তা আছে, আর যা নেই সেটা একেবারেই নেই। তো এই কথাটা কিন্তু আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এর কিন্তু গভীর একটা দার্শনিক তাৎপর্য রয়েছে। তিনি কি বলেন যে আমরা কিন্তু সবসময় এই যে বিং সম্পর্কে আমরা সবসময় একটা চিন্তা করতে থাকি, কিন্তু নন বিং যেটা অস্তিত্ব, যেটা মানে কিছুই না, নন বিং, সেটা সম্পর্কে চিন্তা করা পুরোপুরি ভাবে অসম্ভব, ইম্পসিবল। কারণ যেটা নেই সেটাকে নিয়ে চিন্তা করার অর্থ হলো কি? তাকে কোনো না কোনো ভাবে অস্তিত্ব প্রদান করা। হোয়াট ইজ অ্যান্ড হোয়াট ইজ নট, এটার মানে তিনি এটা বলতে চাইছেন যে আমরা সবসময় একটা অস্তিত্ব সম্পর্কে চিন্তা করতে পারি, কিন্তু অস্তিত্ব যেটা হচ্ছে নন বিং, সেটা সম্পর্কে চিন্তা করা পুরোপুরি ভাবে অসম্ভব। যা নেই সেটাকে নিয়ে চিন্তা করার অর্থ হলো কি? কোনো না কোনো ভাবে অস্তিত্ব সেটা প্রদান করা। সেই জন্য যেটা নন বিং সম্পর্কে চিন্তা করা আমাদের পক্ষে অসম্ভব। তো সৃষ্টি, এই কেন অসম্ভব? ধরা যাক একটা বস্তু জন্ম হলো, তাহলে প্রশ্ন উঠবে কি যে জন্মের আগে সেই বস্তুটা কোথায় ছিল? তো সেখানে কিন্তু দুটো সম্ভাবনা রয়েছে। আগে বস্তুটা ছিল না, যদি আগে সেই বস্তুটা না থাকে তাহলে অস্তিত্ব, নন বিং, এইটা কিভাবে সৃষ্টি হলো? কিন্তু পার্মেনাইডিস কি বলছে যে যেটা নেই তা সৃষ্টি হতে পারে না। খুব কমপ্লিকেটেড, এগুলো লিখে নেবে। পার্মেনাইডিস কি বলছেন যে যেটা কখনো নেই, যেটা নন বিং, তা কোনো কিছুই সৃষ্টি হতে পারে না। এবং যদি আগে থেকে কিছু থাকে তাহলে তাকে নতুন করে আচ্ছা, আমি স্ক্রিনটা এখন অনেকে জয়েন করছে, এই জন্য আমি স্ক্রিনটা পরে তোমাদের ইয়ে করছি। তো যদি তিনি বলছেন যে যদি আগে থেকেই থাকে তাহলে তাকে নতুন করে সৃষ্টি বলা যায় না। ফলে উভয় ক্ষেত্রে কিন্তু সৃষ্টি, এই ধারণাটা কিন্তু অযৌক্তিক। ধরা যাক তিনি বলছেন কি যে একটা বস্তু ধ্বংস হয়ে গেল, তাহলে
কোথায় গেল, যেটা আর নেই। তাহলে এই যে অস্তিত্ব, এই যে বিং এবং নন বিং, এইটার মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। তো পার্মেনাইডিস বলেছেন কি যে অস্তিত্ব, এই যে বিং, এই কোনোই অনস্তিত্ব হতে পারে না, নন বিং হতে পারে না। সুতরাং প্রকৃত বাস্তবের কিন্তু বিনাশও অসম্ভব। তিনি বলছেন কি যে পরিবর্তন, এই যে সবকিছু পরিবর্তন হচ্ছে, পার্মেনাইডিস কেন বলছেন যে এটা অসম্ভব পুরোপুরি? পরিবর্তন বলতে আমরা কি বুঝি, যে একটা অবস্থা থেকে যখন আরেকটা অবস্থায় রূপান্তর করছে। কিন্তু এই যে পরিবর্তন, এটা কিন্তু ঘটতে থাকলে কি হয়, কোনো নতুন গুণের আবির্ভাব করতে হবে যা আগে থেকে ছিল না। অর্থাৎ না থাকা, নন না থাকা কিন্তু থাকায় পরিণত হয়ে যাবে। তো পার্মেনাইডিসের মতে কিন্তু এটা যুক্তিগতভাবে অসম্ভব, নন বিং কখনো বিং হতে পারে না। তাই তিনি বলছেন কি, হ্যাঁ বলে দিচ্ছি। ফার্স্ট আমি কি বললাম, যে তার পক্ষে যে পরিবর্তন, এইটা কেন অসম্ভব, হেরাক্লিটাস বলেছিলেন কি সবকিছুই হচ্ছে কি পরিবর্তনের মাধ্যম দিয়ে ঘটছে। তো পার্মেনাইডিস কেন বললেন যে পরিবর্তন কেন অসম্ভব, তার কাছে পরিবর্তন এটা কেন অসম্ভব। তো পরিবর্তন বলতে আমরা কি বুঝি, আগে থেকে আমাদের জানতে হবে। পরিবর্তন বলতে আমরা বুঝি কি, এক অবস্থা থেকে যখন অন্য আরেকটা অবস্থায় রূপান্তর ঘটে, এবং পরিবর্তন করতে গেলে কিন্তু কোনো নতুন গুণের আবির্ভাব করতে হবে যা আগে ছিল না। অর্থাৎ না থাকা, এই যে নন বিং, এটা বিং এ পরিণত হবে। কিন্তু পার্মেনাইডিসের মতে কখনোই নন বিং কখনো বিং হতে পারে না, অনস্তিত্ব কখনো অস্তিত্বে কিন্তু হতে পারে না। না থাকা কিন্তু, হ্যাঁ বলছি শ্রেয়া। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন সবুজ পাতা হলুদ হলো, ঠান্ডা জল গরম হলো, ছোট শিশু যখন বড় হলো। কিন্তু এই যে পরিবর্তন, এই পরিবর্তন গুলো করতে থাকলে কোনো নতুন গুণের আবির্ভাব করতে হবে যেটা আগে ছিল না। অর্থাৎ না থাকা কিছু থাকায় পরিণত হবে। কিন্তু পার্মেনাইডিস কি বলছেন, যে এটা কিন্তু যুক্তিগতভাবে অসম্ভব। তিনি বলছেন কি যে পরিবর্তন, প্রকৃত বাস্তব যে রিয়েলিটি কখনোই পরিবর্তিত হয় না। এটা আমি আসবো, আরো একটা পয়েন্ট রয়েছে, দাঁড়াও 1 মিনিট, স্ক্রিনটা শেয়ার করে নি, একটু দাঁড়াও। এরপরে রয়েছে জায়গাটা, তো বাস্তবতা কেন সবসময় স্থায়ী, চিরন্তন। পার্মেনাইডিসের মতে এই যে রিয়েলিটি, এর কয়েকটা বৈশিষ্ট্য আছে। ফার্স্ট লিখবে, এই বাস্তব জগৎ হচ্ছে কি চিরন্তন, এর কোনো শুরু নেই, এর কোনো শেষ নেই। বাস্তবতা হচ্ছে কি এই রিয়েলিটিকে কখনোই ধ্বংস করা যায় না। বাস্তব জগৎ হচ্ছে অপরিবর্তনীয়, এর মধ্যে কোন রকম কোনো পরিবর্তন ঘটে না। এবং বাস্তবতা হচ্ছে এক। যদি অনেক কিছু থাকে, অনেক বস্তু থাকে, সেটা কিন্তু তিনি কিন্তু প্লুরালিটিকে মানছে না। যদি অনেক বাস্তব বস্তু থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে একটা পার্থক্য করতে হয়, এবং সেই পার্থক্য কিন্তু হবে কি নন বিং এর। যেহেতু অস্তিত্ব, নন বিং নেই, তাই বাস্তবও কিন্তু এক এবং অবিভাজ্য। তিনি তো নন বিংকেই স্বীকার করেননি, তিনি বিংকে স্বীকার করেছে, নন বিংকে কখনোই নয়। যেহেতু এই অস্তিত্ব এটা নেই, তাই বাস্তবতা কিন্তু এক এবং ইনডিস্ট্রাক্টেবল, মানে অবিভাজ্য। তো পার্মেনাইডিসের দর্শনের একটা গুরুত্বপূর্ণ দিক হলো কি, যে এই যে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, এই বাস্তবতার জগৎ, এটা কিন্তু এই জগৎ কিন্তু সবসময় কি পরিবর্তনশীল, এবং বাহ্য বস্তুগুলো রয়েছে
এটা কিন্তু আমাদের সেন্সের মাধ্যম দিয়ে আমরা পাই, কিন্তু আমাদের রিজন কি বলে যে অস্তিত্বটাই কিন্তু সত্য, নন বিং কিন্তু সবসময় অসম্ভব, বিং একমাত্র সত্য। তাই সৃষ্টি, বিনাশ এবং পরিবর্তন, এই যে জগৎ পরিবর্তন হয়ে যাচ্ছে সবসময়, এগুলো অসম্ভব। রিজনের মাধ্যম দিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু এই একমাত্র বিংই সত্য, নন বিং কিন্তু অসম্ভব। তাহলে পার্মেনাইডিস কি বলছেন যে ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে আমরা যা দেখতে পাই, এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ কিন্তু আমাদের প্রতারণা করছে, কিন্তু রিজন, বুদ্ধি কিন্তু সত্যটাকে প্রকাশ করে। এইটুকুনি জায়গা ক্লিয়ার হয়েছে। তো তিনি কিন্তু বলছেন এই জগৎটা কিন্তু এক, অবিভাজ্য, এবং এই ইন্দ্রিয় সেন্সের মাধ্যম দিয়ে আমরা যা কিছু পাচ্ছি, এই ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে যা কিছু আমরা পাচ্ছি এটা কিন্তু সবই মিথ্যা। রিজনই একমাত্র আমাদের বুদ্ধির দ্বারা কিন্তু আমরা সবসময় সত্যটাকে জানতে পারি। ফর পার্মেনাইডিস, হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ বলো বলো। আমি একটু শুনতে পাচ্ছি না, তোমার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ আমি বলছি যে সেন্স, আমরা যে সেন্সের মাধ্যম দিয়ে যে যেটাকে দেখি, ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে আমরা যে বাহ্য জগৎ দেখছি, এই জগৎটা পরিবর্তনশীল, কিন্তু পার্মেনাইডিস মানেনি, বলছে কি যে আমরা যেটা ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে পাই, ইন্দ্রিয় সবসময় আমাদের কি করছে, সেন্স, সেন্স আমাদের সবসময় কি প্রতারণা করছে, আমাদের ইন্দ্রিয় আমাদের প্রতারণা করছে, এবং যেটা আমরা যুক্তি বুদ্ধির মাধ্যম দিয়ে পাই সেটাই একমাত্র সত্য, রিজনের মাধ্যম দিয়ে আমরা যেটাকে পাচ্ছি সেটাই হচ্ছে একমাত্র সত্য। এটাই বললাম আমি। ক্লিয়ার হয়েছে? For Parmenides, one alone is real, meaningless and change are unreal, যেটা বললাম, ওয়ান অ্যালোন ইজ রিয়েল এন্ড মেনিনেস, বহুত্ব এবং চেঞ্জ, পরিবর্তন যেগুলো, এই জগৎ নেই, পরিবর্তনশীল জগৎ কখনোই হতে পারে না। তো পার্মেনাইডিসের শিষ্য ছিলেন কিন্তু জেনো, আগে বলেছিলাম এটা, পার্মেনাইডিসের শিষ্য ছিলেন হচ্ছে জেনো। তিনি আর বিখ্যাত একটা প্যারাডক্স, একটা কুটাথা সৃষ্টি করে দেখানোর চেষ্টা করেছিলেন যে গতি, মোশন, চেঞ্জ, প্লুরালিটি, গতি, পরিবর্তন, বহুত্ব, এসব ধারণাগুলো কিন্তু যুক্তিগতভাবে সমস্যাযুক্ত। জেনো, পার্মেনাইডিসের শিষ্য, এটা কিন্তু দেখানোর চেষ্টা করেছিলেন যে মোশন, চেঞ্জ এবং প্লুরালিটি, এইসব ধারণাগুলো কিন্তু যুক্তিগতভাবে একটা সমস্যাযুক্ত, সেই জন্য তিনি কিন্তু এখানে পার্মেনাইডিসের মতটাকে তিনি সমর্থন করেছেন। তো এখানে আমি কি কি বললাম, যে ফার্স্ট আমি কি বললাম যে হেরাক্লিটাস কি বলেছিলেন যে পরিবর্তনই হচ্ছে বাস্তব, পার্মেনাইডিস ঠিক করে কি বললেন যে পরিবর্তন হচ্ছে অবাস্তব, এবং হেরাক্লিটাস বলেছিলেন কি সবকিছুই হচ্ছে প্রবাহমান, একটা ক্লোজ এর মধ্য দিয়ে রয়েছে, সবকিছু হচ্ছে কি প্রবাহমান, হেরাক্লিটাস বলেছেন এটা। সমুদ্র যেমন, সমুদ্রের জল যেমন বয়ে যাচ্ছে, সেরকম সবকিছু প্রবাহমান। এবং পার্মেনাইডিস কি বললেন যে না, এটা কখনো হতে পারে না, এই বাস্তব জগৎ সবসময় কি স্থির, সবসময় একই রকমই থাকে। এবং হেরাক্লিটাস কিন্তু বলেছিলেন কি ইন্দ্রিয়ের জগৎ হচ্ছে সত্য, আমরা ইন্দ্রিয় সেন্স দিয়ে যেটাকে জানতে পারি সেটা হচ্ছে সত্য, এটা কে বলেছেন, হেরাক্লিটাস বলেছেন। আর পার্মেনাইডিস কি বললেন যে না, রিজন, যুক্তি বুদ্ধির দ্বারা আমরা যেটাকে পাচ্ছি সেটাই হচ্ছে সত্য, সেই জগৎটাই হচ্ছে সত্য। এবং হেরাক্লিটাস কিন্তু এটাও বলেছেন যে বহুত্ব রয়েছে, বহুত্বকে কিন্তু তিনি মেনেছেন, প্লুরালিটি, এটা কিন্তু হেরাক্লিটাস মেনেছেন, কিন্তু পার্মেনাইডিস কি বললেন না, বহুত্ব হয় না, মিনিনেস এন্ড চেঞ্জ আর আনরিয়েল, বাস্তব হচ্ছে এক,
সবকিছুই হচ্ছে এক, ওয়ান ইজ রিয়েল। এবং হেরাক্লিটাসের মতে কিন্তু বিকামিং এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর পার্মেনাডিসের দর্শনে আমরা কি দেখলাম যে বিং, বিং কিন্তু গুরুত্বপূর্ণ। এইটুকুনি জায়গা বলো বোঝা গেছে। তো পার্মেনাডিসের মতে এই যে বহুত্ব, এই যে প্লুরালিটি এবং চেঞ্জ কেন কেবল অ্যাপিয়ারেন্স দেখা দুটি হাসের মতো, কেন তিনি বলছেন? তো যদি আমাদের এই জগতে যদি সবকিছুই পরিবর্তিত হয়ে যায়, তাহলে আমরা কিভাবে বলি যে কোনো বস্তুই একই বস্তু রয়ে গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে বুঝবে এই জায়গাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলে লেখো খাতায়। তো যদি পার্মেনাডিসের মতে একটি প্লুরালিটি এবং পরিবর্তন কেন কেবল প্রতিভাস বা অ্যাপিয়ারেন্স, তো যদি জগতে সবকিছুই পরিবর্তিত বা পরিবর্তন হচ্ছে, এই জগতে সবকিছুই যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে না, সেটা কি? তাহলে আমরা কিভাবে বলবো যে কোনো বস্তু একই রয়ে গেছে? তো সেখানে পার্মেনাডিস কিন্তু একটা উক্তির মাধ্যম দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করেছে। যদি এই টেবিল, একটা আমি টেবিলের কথা বলছি, ধরো তুমি আজ একটা টেবিল দেখলে, আবার কালকে তুমি টেবিলটাকে আবার দেখলে, তখন তুমি কি বলবে যে এই তো টেবিল যেটা আমি কালো দেখেছিলাম। কিন্তু একটু যদি চিন্তা করা যায় কি দেখা যায় যে টেবিলটার রংটা কিন্তু কিছুটা ফিকে হয়েছে, কোথাও কোনো পাটটা পুরনো হয়েছে। তো টেবিলের গুণগুলো, কোয়ালিটিস গুলো কিন্তু পরিবর্তন হয়। যখন সেই টেবিলটা পুরনো হয়ে যায় তার কোয়ালিটিটা, গুণটা কিন্তু পরিবর্তন হয়। কিন্তু এই যে পরিবর্তন হওয়ার পরও আমরা তাকে কেন আবার টেবিলই বলছি? তাহলে পার্মেনাডিস কিন্তু এখানে সাবস্টেন্স অ্যান্ড কোয়ালিটির মধ্যে একটা পার্থক্য করছেন। We make a distinction between a substance and its changing qualities. এই জায়গায়, and we say that substance persists its change, that is substantial and real, which remains the same, and change remains completely unreal. তো এখানে তিনি বলছেন কি যে টেবিলটা, মানে টেবিলটা তো একই, আমরা তাকে টেবিলই বলছি, কিন্তু টেবিলের যে কোয়ালিটি গুলো সেটা যখন মানে পুরোনো হয়ে যায়, সেটার মধ্যে কিন্তু কিছু চেঞ্জ চলে আসে। মানে সেটা একটুখানি মানে কাঠগুলো কিছু পুরোনো হয়ে যায়, তারপরে ধুলো মানে জন্মায়, এসব কিন্তু হতে পারে। তো এই কোয়ালিটির মধ্যে কিন্তু পরিবর্তনটা আসে। তো এই সমস্যার সমাধানে পাশ্চাত্য দর্শনে, ওয়েস্টার্ন ফিলোসফিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধারণা তৈরি হয়। দ্রব্য, সাবস্টেন্স, যেটা সবসময় কিরকম থাকে, দ্রব্য স্থায়ী থাকে, এবং গুণ, গুণ যেটা সবসময় পরিবর্তন হয়। টেবিলের রংটা কিন্তু ফিকে হয়ে যেতে পারে, আকৃতি কিন্তু চেঞ্জ হতে পারে, এইগুলো কিন্তু কোয়ালিটি গুলো চেঞ্জ হয়, কিন্তু দ্রব্যটা কিন্তু একই থাকে, সাবস্টেন্সটা কিন্তু একই থাকে, কিন্তু কোনটা চেঞ্জ হচ্ছে? কোয়ালিটি, গুণটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এই যে পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হয়ে হয়ে যাচ্ছে, এই পরিবর্তনশীল গুণগুলোর পেছনে কিন্তু একটা অপরিবর্তনীয় সত্তা রয়েছে, যেটাকে আমরা একই বলছি। যেমন টেবিলটাকে আমরা কখনো চেঞ্জ করতে পারি না, সেটা তো টেবিলই, দ্রব্যটা তো সেমই, চেঞ্জ হচ্ছে কার মধ্যে? চেঞ্জ হচ্ছে কার মধ্যে? সেই কোয়ালিটি গুলোর মধ্যে। টেবিলটার রংটা ফিকে হচ্ছে, টেবিলের মধ্যে ধুলো জন্মাচ্ছে, ওজনটা বদলাচ্ছে, এইগুলোর মধ্যে চেঞ্জ হচ্ছে, কোয়ালিটি গুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা তো টেবিলই। তো কিন্তু according to রাসেল কি বলছে? The concept of substance as the persistent object of varying predicates plays a very important part in Western philosophy. তো দার্শনিক বার্টন রাসেল কি বলছেন?
যে পাশ্চাত্য দর্শনের সাবস্টেন্স দ্রব্য এর ধারণা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ কি, আমরা কিন্তু সাধারণত কি বিশ্বাস করি যে যে পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যেই কিন্তু একটা অপরিবর্তিত, যেটাকে আর পরিবর্তন করা যায় না, পরিবর্তনের মধ্যেই কিন্তু একটা অপরিবর্তিত সত্তা থাকে। এবং অপরিবর্তিত সত্তাটাকে কি বলা হচ্ছে? সাবস্টেন্স বলা হচ্ছে। তো পার্মেনাইডিস কিন্তু এই ধারণাটাকেই আরো চরম পর্যায়ে নিয়ে যায়। তিনি বলছেন কি, যদি বাস্তবতা সত্যিই বাস্তব হয়, তাহলে তার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হতে পারে না। কারণ পরিবর্তন মানে কি, যা ছিল না সেটা হওয়া, অথবা যা ছিল তা না থাকা। হ্যাঁ, রাসেলের জায়গাটা আমি বলে দিচ্ছি। তো রাসেল কি বলছেন? রাসেল বলছেন কি, যে পাশ্চাত্য দর্শনের সাবস্টেন্স, এই যে দ্রব্যের কথা আমি বললাম, এই দ্রব্যের ধারণাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা সবসময় দেখতে পাই স্পিনোজা, লাইবনিজ, প্রত্যেকটা দার্শনিকের দর্শনের সাবস্টেন্স পড়তেই হয় দ্রব্য। তো আমরা কিন্তু সাধারণত কি বিশ্বাস করি, যে এই যে পরিবর্তন, কিসের পরিবর্তন হয়? গুণের পরিবর্তন হয়, কিন্তু দ্রব্য কিন্তু একই থাকে। এই পরিবর্তনের মধ্যে কিন্তু কিছু একটা অপরিবর্তিত রয়েছে, যেটা সবসময় একই রয়েছে। এবং এই অপরিবর্তিত যেটা, সেই সত্তাটাকেই কিন্তু বলা হয় কি, সাবস্টেন্স বলা হয়। এটাই বললাম, রাসেল এটাই বলেছেন। তো পার্মেনাইডিস কিন্তু এই ধারণাটাকে কিন্তু আরো চরম পর্যায়ে নিয়ে গেছেন। তো কি বলছেন, যদি এই যে বাস্তব জগৎ, এই বাস্তব জগৎ যদি সত্যিই বাস্তব হয়, তাহলে কিন্তু তার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হতে পারে না। কারণ পরিবর্তন মানে কি, যা ছিল না তা হওয়া, অথবা যা ছিল তা না থাকা। এবং তিনি কি বলেছেন, ফার্স্টে আমি এটা বলেছি, পার্মেনাইডিস কিন্তু নন বিংকে কখনোই স্বীকার করেনি। নন বিং, না থাকাকে কখনোই মানেনি। তিনি বিংকে মেনেছেন, নন বিংকে মানেনি। কোশ্চেন আসে তোমাদের, পার্মেনাইডিস কিন্তু নন বিংকে কখনোই মানেনি, তাই পরিবর্তন তার কাছে পুরোপুরি অসম্ভব। ওয়ান অ্যালোন ইজ রিয়েল। পার্মেনাইডিস কি বলেছেন, যে একটা মাত্রই সত্তা রয়েছে, এই বাস্তবতাই হচ্ছে এক, অবিভাজ্য, সেটাকে কখনো বিভাজন করা যায় না, ভাঙা যায় না, অবিভাজ্য এবং চিরন্তন, যেটা হচ্ছে কি ইটারনাল, চিরন্তন, এবং আনচেঞ্জেবল, যেটা অপরিবর্তনীয়। তো এই যে প্লুরালিটি, এটা কেন অবাস্তব? তিনি কেন বলছেন, যে আমরা তো দেখছি অনেক মানুষ, অনেক রকম গাছ রয়েছে, অনেক রকম প্রাণী রয়েছে, অনেক বস্তু রয়েছে, কিন্তু পার্মেনাইডিস কি বলছেন, যে এগুলো কিন্তু প্রকৃত বাস্তব নয়। কারণ যদি অনেক বস্তু থাকে, তাহলে একটা বস্তুর সঙ্গে অন্য বস্তুর মধ্যে একটা কি আমাকে সীমারেখা টানতে হবে। এই সীমারেখাটা কি, যা বস্তুটা নয়, আবার সেখানে চলে আসছে নন বিং, যে একটা বস্তুর সাথে সে ওই বস্তুটা নয়, আবার সেই চলে আসছে নন বিং। তো এই প্রকৃত পক্ষে তিনি বলছেন, পার্মেনাইডিস বলছেন, যে বহুত্ব থাকতে পারবে না। কারণ তিনি নন বিংকে স্বীকারই করেনি। একটা বস্তুকে যখন আরেকটা বস্তুর সাথে পৃথক করতে হয়, যে বস্তুটা নয়, আবার কি নন বিং চলে আসছে সেখানে, তো তার নন বিংই নেই। তো প্রকৃত পক্ষে কিন্তু বহুত্ব, এটা কিন্তু থাকতে পারে না। তো পরিবর্তন কেন একটা প্রতিভাস, অ্যাপিয়ারেন্স বলছে, তিনি বলছেন কি, যে পরিবর্তন হচ্ছে এটা কি, মিয়ার অ্যাপিয়ারেন্সেস। At the most they can be called mere appearances. Very very important. তো পরিবর্তন, এটাকে তিনি প্রতিভাস বলেছেন। আমরা দেখছি কি, একটা শিশু বড় হচ্ছে, আমরা দেখছি কি গাছটা বেড়ে উঠছে, এইগুলো দেখে আমার মনে কি, মানে কি কি আমার মনে হচ্ছে, যে পরিবর্তন হচ্ছে সব সময়।
কিন্তু পার্মেনাইজিস কি বলছেন যে এগুলো শুধুমাত্র আমরা ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে পাই, আমাদের শুধুমাত্র সেন্সের মাধ্যম দিয়ে আমরা এটা পাচ্ছি। যদি আমরা রিজনের মাধ্যম দিয়ে বিচার করি, কিছুই প্রকৃতপক্ষে পরিবর্তন হচ্ছে না, কিছুই পরিবর্তন হয় না। আমরা সেন্সের, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে আমরা এটা দেখছি, যেটা আমাদের প্রতারণা করছে, যেগুলো দেখছি সেগুলো কিন্তু মানে আমাদের প্রতারণা করছে। কিন্তু যখন আমরা রিজনের মাধ্যম দিয়ে বিচার করব, যুক্তির মাধ্যম দিয়ে যখন আমরা বিচার করব, তখন কিন্তু দেখবো যে কোনো কিছুই পরিবর্তিত হচ্ছে না। কারণ পরিবর্তন করতে হলে অস্তিত্ব, বিং এবং নন বিং, এই উভয়কেই কিন্তু স্বীকার করতে হবে। কি বললাম? পরিবর্তন করতে গেলে বিং এবং নন বিং উভয়কে স্বীকার করতে হবে, কিন্তু তিনি তো নন বিংকে কখনোই মানবেন না, এবং তার পক্ষে অনস্তিত্ব, এই নন বিং সবসময় অসম্ভব। তো এই যে প্রতিভাস, অ্যাপিয়ারেন্স, এই যে পরিবর্তন হচ্ছে কি অ্যাপিয়ারেন্স, এইটা বলতে কি বোঝানো হয়? অ্যাপিয়ারেন্স, যা দেখা যায়, আমি যেটা দেখছি সেটা প্রকৃত সত্য নয়, সেটা ভ্রম। এই যে মরুভূমিটা, আমি একটা মরীচিকা দেখার মতো, আমি দেখছি দূর থেকে মনে হচ্ছে জল দেখছি, কাছ থেকে কি দেখলাম না, সেখানে কিন্তু কোনো জল নেই। তো এটা ভ্রম, অ্যাপিয়ারেন্স মানে কি, ভ্রম হচ্ছে। তো পার্মেনাইজিস কি বলছেন যে পরিবর্তন এবং বহুত্ব আমাদের হচ্ছে, কিন্তু সেটা কিন্তু প্রকৃত সত্য নয়। এইটুকুনি জায়গা ক্লিয়ার হয়েছে। তো পার্মেনাইজিসের মতে কিন্তু এই যে পরিবর্তনশীল বস্তুগুলোর মধ্যে একটা কি আত্মবিরোধ রয়েছে। যেমন আমি বলছি, ধরো একটা ফুল, ফুলটা আজ আছে, ফুলটা আজ আছে, কয়েকদিন পরে আবার ফুলটা থাকে না, যখন ফুলটাকে তুলে নেবো আমি, তো এটা আছে আবার এটা নেই। অর্থাৎ একই বস্তুর ক্ষেত্রে আছে এবং সেই বস্তুটা আবার নেই। এই দুটো বিপরীত কথা আমাকে বলতে হচ্ছে, আছে, সেই বস্তুটা আছে এখন, কিছুদিন পরে আবার থাকবে না। তাহলে একটা কিন্তু সেলফ কন্ট্রাডিকশন হচ্ছে। They seem to be, they appear to be stopped with self contradiction. তো পার্মেনাইজিসের মতে এই যে পরিবর্তনশীল বস্তু, এই পরিবর্তনশীল বস্তুগুলোর মধ্যে কি রয়েছে? সেলফ কন্ট্রাডিকশন রয়েছে। তো এই প্রসঙ্গে ব্র্যাডলি কি বলছেন? ব্র্যাডলি said and Jezeno, the disciple of Parmenides, tried to improve. তো ব্রিটিশ ভাববাদী দার্শনিক ব্র্যাডলি কি বলছেন? তিনি কিন্তু মনে করেন কি, পরিবর্তনশীল জগৎ, এই পরিবর্তনশীল জগৎটাই কি সেলফ কন্ট্রাডিকশন হচ্ছে, আত্মবিরোধ, একটার সাথে আরেকটা কিন্তু কন্ট্রাডিকশন হচ্ছে। তো জগৎ যে সম্পর্ক, বহুত্ব, এই পরিবর্তন যে আমরা দেখতে পাচ্ছি সবসময়, তা শেষ পর্যন্ত কিসের সৃষ্টি করছে? পরিবর্তনশীল জগৎ শেষ পর্যন্ত কিসের সৃষ্টি করছে? একটা অসঙ্গতির সৃষ্টি করছে। এই থেকে কিন্তু ব্র্যাডলি অনেকটা পার্মেনাইডিসের মতোই তিনি বলেছেন। পার্মেনাইডিসের যে শিষ্য জেনো, তিনি কিন্তু যুক্তির মাধ্যম দিয়ে প্রমাণ করার কি চেষ্টা করেছিলেন যে মোছের গতি, কোনো কিছুর মধ্যে গতি এবং যে পরিবর্তন হচ্ছে, প্লুরালিটি, বহুত্ব, এইসব ধারণাগুলো একেবারেই অসঙ্গত। তার বিখ্যাত অ্যাচিলেস অ্যান্ড দ্য টর্টয়েস অ্যান্ড অ্যারো প্যারাডক্স, লিখে নাও এগুলো, অ্যাচিলেস, জেনোর অ্যাচিলেস অ্যান্ড দ্য টর্টয়েস অ্যান্ড অ্যারো প্যারাডক্স, এই উদ্দেশ্যেই কিন্তু তৈরি হয়েছে। কি বললাম? অ্যাচিলেস, ACHILL ES, Achilles and the tortoise, TORTOISE, and arrow of paradox, যখন জেনো পড়াবো এগুলো পড়াবো, arrow paradox, এই উদ্দেশ্যেই কিন্তু তৈরি হয়েছে। তো জেনো কিন্তু পার্মেনাইডিসের মতো বলেছেন কি, যদি আমরা পরিবর্তন এবং গতি, মোশন,
মোশনকে যদি আমরা সত্য বলে ধরে নিই তাহলে নানা প্রকারের অসঙ্গতি দেখা যাবে। এটা কিন্তু তিনি বলছেন, নানা প্রকারের অসঙ্গতি দেখা যাবে। ওকে, তো হ্যাঁ, এটাই তো বলছে যে পার্মেনারি যেটা বলছে সেটা কিন্তু আমরা তো সবকিছুকে ইন্দ্রিয় দিয়েই পাই, মানে মানুষ আমরা তো সবকিছুকে ইন্দ্রিয়ের মাধ্যমে পাচ্ছি, কিন্তু সে তো তাই বলছে না। সে বলছে রিজনটাই সত্য। একদমই, একদম একদম। আমাদের ক্ষেত্রে, হ্যাঁ আমাদের ক্ষেত্রে কখনো এটা ইম্পসিবল, আমাদের ক্ষেত্রে এটা পসিবল কখনোই হবে না। কিন্তু এরকম কিন্তু একটা সত্তা রয়েছে, জিন, আমরা সেটা মানে ভাবতেই পারি, কিন্তু মানে পার্সেন্টটা বলছে যে সেন্সের মাধ্যম দিয়ে সেন্স আমাদের প্রতারণা করছে। সেটা কিছু ক্ষেত্রে হলেও সত্য, বা কিছু ক্ষেত্রে হলেও আবার মানে হচ্ছে না, আমাদের সাথে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। ঠিক আছে, তো যেমন ভ্রম হয় আমাদের মাধ্যমে, কিন্তু ভ্রমও হয়, আমরা একটা জিনিসকে আরেকটা জিনিস হিসেবে ভাবি, তো অনেক কিছু হয় সেটা। তো এটা মানে এই পার্মানেন্ট মতটা মানে আমাদের থেকে অনেকটাই আলাদা সেটা, ওইভাবে বুঝতে হবে না। তো এরপরে দেখো বলছে এইটুকুনি জায়গা বসে গেছে ওই জেনো অব্দি। এরপর if the one of senses is illusory, then how do we know the one? Of course, through thought. তিনি কি বলছেন যে পার্মেনান্টিসের দর্শনের কিন্তু সব থেকে গভীর এবং গুরুত্বপূর্ণ দিক হলো কি? থট, লিখে নাও, থট, চিন্তা এবং বিং, এই দুটোকে যখন তিনি দুটোর মধ্যে একটা ঐক্য, একটা ইউনিটি করার চেষ্টা করেছেন, পার্মেনাডিসের দর্শনের সব থেকে গুরুত্বপূর্ণ দিক এটা থট এবং বিং এর ঐক্য। তিনি মনে করছেন কি যে সেন্সের মাধ্যম দিয়ে আমরা প্রকৃত সত্যটাকে জানতে পারি না, সেন্স আমাদের প্রকৃত সত্য জানাতে পারে না। তাহলে প্রকৃত সত্য কিভাবে জানবো? সেটা কিন্তু রিজনের মাধ্যম দিয়ে আমরা জানবো। তো ইন্দ্রিয় জগৎ যদি ভ্রম হয় তাহলে সত্যটাকে আমরা জানবো কিভাবে? পার্মেনাডিস কি বলছেন এখানে? যদি আমাদের চোখ, কান, স্পর্শ, এইগুলো এই ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে আমরা পরিবর্তনশীল জগৎটাকে দেখি, কিন্তু এই জগতের পরিবর্তন, গতি, মোশন, জন্ম মৃত্যু, এগুলো কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের কাছে সত্য বলে মনে হচ্ছে। আমরা যা যা দেখতে পাচ্ছি সবকিছুই সত্য, কিন্তু প্রকৃত সত্য কিন্তু তিনি বলছেন কি, না এটা প্রকৃত সত্য নয়, আমরা যেটাকে সত্য বলে মনে করছি। প্রকৃত সত্য কি? এটা কিন্তু এক, চিরন্তন এবং বিং, অপরিবর্তনীয়। যেটা কি অপরিবর্তনীয় বিং। তখন ওঠে কি, যদি ইন্দ্রিয় জগৎ সত্যতা না দেয়, এই ইন্দ্রিয় জগতের মাধ্যম দিয়ে আমরা যদি সত্যতাটাকে না পাই, কি সত্য আমরা জানতেই না পাই, তাহলে আমরা কি একক বাস্তবতা, ওয়ান বিং, সেটাকে জানবো কিভাবে? এখানে কিন্তু একটা কোশ্চেন চলে আসে। তো পার্মেনান্টিস কি বলছেন? সেটাকে আমরা জানবো হচ্ছে রিজনের এবং থটের মাধ্যম দিয়ে, চিন্তার মাধ্যম দিয়ে, অর্থাৎ ইন্দ্রিয় নয়। আমরা সবসময় থট, চিন্তার মাধ্যম দিয়ে, যুক্তি বুদ্ধির মাধ্যম দিয়ে বিচার করে জানবো, এবং এটাই হচ্ছে সত্যের পথ। So Parmenides কি বলছেন? Though can't not know what is not, nor utter it. লিখে নাও এটা, very very important জায়গা। Though can't not know what is not, that is impossible, not uttered it. জায়গাটা লিখো, খাতায় লিখো, দেখো তারপরে আমি বোঝাচ্ছি। Though can't not know what is not, that is impossible, not uttered it. হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ আমি বলে দিচ্ছি একদম। THOU, দো, টি
O U, though, can't. CANTF, CANTF, though, can't, not. NOT, not. Though, can't, not. No, KNOW, no. What is not? What is not? That is impossible. That is impossible. Nor utter it. Nor, NOR, nor utter. UTTER, utter it. IT. Nor utter it. তো লেখা, তো এখানে পার্মানেন্ট কি বোঝাতে চেয়েছেন লাইনটার মাধ্যম দিয়ে? তো যা নেই তাকে তুমি জানতে পারবে না, এমনকি বলতেও পারবে না। নট আটার ইট, তো যেটা নেই তাকে তুমি জানতেও পারবে না। নট হোয়াট ইট ইজ নট, তুমি জানতেও পারছো না, এমনকি তুমি বলতেও পারবে না। ধরো আমি তোমাকে বললাম একটা সম্পূর্ণ যেটা অনস্তিত্ব, যেটা অস্তিত্বই নেই এখানে, তুমি কোনো কল্পনা করতে বললাম, তুমি কি পারবে আমাকে অ্যান্সার দিতে? তোমাকে আমি একটা যেটার কোনো অস্তিত্ব নেই, আমি তুমি কল্পনা করতে বলছি, তুমি কি পারবে তার অস্তিত্বটাকে কল্পনা করতে? বলো। কোনো অস্তিত্বই নেই তার, তোমাকে আমি কল্পনা করতে বলছি একটা সম্পূর্ণ অনস্তিত্ব জিনিসকে তুমি কল্পনা করো, তুমি কি পারবে? পারবে না, কখনোই হবে না। কারণ তুমি কিন্তু যখনই কিছু চিন্তা করবে তখন তাকে কোনো না কোনো ভাবে অস্তিত্বশীল হতেই হবে। যেটাকে নিয়ে তুমি চিন্তা করবে সেটাকে কিন্তু সবসময় কি একটা অস্তিত্বশীল হতে হবে। অর্থাৎ চিন্তা করতে গেলে কিন্তু কোনো কিছুর কথা তোমাকে ভাবতে হবে, তাই তো? চিন্তা করতে গেলে কোনো কিছুর কথা তোমাকে ভাবতে হবে, এবং যেটা নন বিং, একদমই নেই, অনস্তিত্ব, সেটা সম্পর্কে কি ভাবা যায়? কখনোই না। হ্যাঁ, বলো। এইগুলো এইগুলো কিন্তু এইগুলোর কথা আমি বলছি না, সম্পূর্ণ অনস্তিত্ব মানে, হ্যাঁ এটা কিন্তু হতে পারে যে, কারণ পক্ষীরাজ ঘোড়ার কিন্তু নেই বর্তমানে, এক্সিস্ট করছে না। তো পার্মেনালিস বলছে যে এগুলো তো নন বিং, সম্পূর্ণ অনস্তিত্ব বলতে গেলে কিন্তু লিটারালি সে কোথায় বোঝাচ্ছে না, মানে সম্পূর্ণ অনস্তিত্ব, নন বিং থেকে কিন্তু, হ্যাঁ হ্যাঁ ভাবা যাচ্ছে, কারণ পক্ষীরাজ ঘোড়াকে তুমি কিন্তু ভাবতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তিনি কিন্তু বলছে কি নন বিং, সম্পূর্ণ অনস্তিত্ব জিনিসকে কিন্তু কল্পনা করা যায় না, মানে তিনি কিন্তু অন্যভাবে সেটা বোঝাচ্ছে যে চিন্তা করতে গেলে তোমাকে কোনো কথা ভাবতে হবে, সম্পূর্ণ নেই সম্পর্কে কিন্তু ভাবা যায় না। তাহলে এই অনস্তিত্ব কিন্তু কখনোই নন বিং, তিনি বলছেন কি নন বিং কখনোই চিন্তার বিষয় হতে পারে না। তো পার্মেনালিজমের কিন্তু বিখ্যাত উক্তি, ইট ইজ দ্য সেম থিং দ্যাট ক্যান বি থট অ্যান্ড দ্যাট ক্যান বি, তো যা চিন্তা করা যায় এবং যেটা আছে, এই পৃথিবীতে যেটা আছে, এই দুটো কিন্তু একই। তিনি বলতে চাচ্ছেন কি, যদি কোনো কিছুকে তুমি চিন্তা করতে যাও তো সেটার কিন্তু অস্তিত্ব সবসময় থাকবে। সে বলছে, প্যারামেডিস বলছে তার দৃষ্টিকোণ থেকে, যে তুমি যদি কোনো কিছুকে চিন্তা করতে চাও সেটাকে থাকতে হবে অস্তিত্বশীল বিং। তিনি বিংকে স্বীকার করছেন, কোনো নন বিংকে তিনি স্বীকার করছেন না। যা একেবারেই অস্তিত্বহীন তা চিন্তার কখনো বিষয় হতে পারে না। তিনি বলছেন কি, যা একেবারে অস্তিত্বহীন তা চিন্তার বিষয় হতে পারে না। এটা কিন্তু পার্মেনালিজমের পার্সপেক্টিভ থেকে। এবং তিনি এটা বলছেন কি, যে চিন্তার বিষয় এবং অস্তিত্ব, দেখো এটা কি বলছে, দ্য থিং দ্যাট ক্যান বি থট and that for the sake of which the thought exists in the same,
For you cannot find thought without something that is, as to which it is uttered. And in other words, non-being or that which is not, cannot be, and cannot be thought. তো এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। তিনি কি বলছে? ক্যান নট বি অ্যান্ড ক্যান নট বি থট। তিনি বলছেন কি চিন্তার বিষয় এবং অস্তিত্ব এগুলো আলাদা নয়। যাকে নিয়ে আমি চিন্তা করব এবং অস্তিত্ব এটা আলাদা নয়। তুমি কোনো অস্তিত্ব ছাড়া চিন্তা বিষয় খুঁজে পাবে না। তুমি কোনো অস্তিত্ব যার অস্তিত্ব নেই, এইরকম অস্তিত্ব ছাড়া চিন্তার বিষয়কে খুঁজে পাবে না। তিনি কি বলছেন? তুমি কোনো অস্তিত্ব যার কোনো অস্তিত্বই নেই, সেটা ছাড়া চিন্তার বিষয় কখনোই খুঁজে পাওয়া যায় না। চিন্তা কখনোই শূন্য থাকে না, থট কখনোই শূন্য থাকে না। প্রত্যেকটা চিন্তা করার একটা অবজেক্ট থাকে, একটা বিষয় থাকে। প্রত্যেক যে চিন্তাটা তুমি করছো, সেই চিন্তার কিন্তু একটা অবজেক্ট থাকে। আমি যদি ভাবি যে একটা গাছ রয়েছে, একটা পাহাড় আমি দেখছি, তো আমার তার একটা বিষয় রয়েছে, আমার থটের, আমার চিন্তা করার একটা বিষয় রয়েছে, কিন্তু একেবারেই যে কিছুই নেই এরকম ভাবে কখনো চিন্তা করা যায় না। তো থট ইকুয়াল টু বিং, এটা কে বলেছে? ওটা কিন্তু পার্মেনাইডিস। তো অনেকেই ভুল করে এই অ্যান্সারটা। থট ইকুয়াল টু বিং, লিখে নাও এটা। থট ইকুয়াল টু বিং, এটা কিন্তু পার্মেনাইডিস বলেছেন। থট and being are identical. Thought and being are identical, মানে ইকুয়াল। চিন্তা এবং অস্তিত্ব এইটা কিন্তু অভিন্ন, আইডেন্টিক্যাল, মানে একই। তো এখানে কিন্তু তিনি কি বলতে চাইছেন না যে আমার ব্যক্তিগত চিন্তা এটা জগৎকে সৃষ্টি করে, কখনোই না। আমার ব্যক্তিগত চিন্তার দ্বারা জগৎ সৃষ্টি হয় না, বরং তিনি বলতে চান কি, যা সত্যিকারের ভাবে অস্তিত্বশীল রয়েছে, যেটা অস্তিত্বশীল, এখানে যেই জিনিসটা এই জগতে অস্তিত্বশীল রয়েছে সেটাই একমাত্র চিন্তার যোগ্য। কোনো অনস্তিত্বশীল জিনিস চিন্তার যোগ্য হতে পারে না। যেমন এক্ষুনি পায়েল বললো যে মৎস্যকন্যা, পৃথ্বীরাজ গোড়া, এগুলো তো অনস্তিত্বশীল, এগুলো চিন্তার যোগ্যই হতে পারে না। তো তিনি কিন্তু বললো যে যেটা সত্যিকারের ভাবে অস্তিত্বশীল রয়েছে সেটাই একমাত্র চিন্তার যোগ্য। তো যা সত্যিকারের ভাবে চিন্তার যোগ্য সেটাই হচ্ছে কি অস্তিত্বশীল। তো এখান থেকে কিসের সূচনা হচ্ছে? Idealism. The above interpretations of Parmenides as the identity of thought and being is essentially the tenets of idealism. তো এখান থেকে কিন্তু ভাববাদ, এই পার্মেনাইডিসের এই মতবাদ কিন্তু পরবর্তীকালে ভাববাদী দর্শনের ভিত্তি হয়ে ওঠে, আইডিয়ালিস্ট ফিলোসফারের কিন্তু ভিত্তি হয়ে ওঠে। আইডিয়ালিস্ট দর্শনের কিন্তু ভাববাদী দর্শনের কিন্তু ভিত্তি হয়ে ওঠে। বিশেষত হেগেল, কিন্তু হেগেলের মতো দার্শনিকরা কি মনে করেছেন? যে বাস্তবতা কিন্তু মূলত বুদ্ধিকম্য। এবং পার্মেনাইডিস কিন্তু পাশ্চাত্য ভাববাদের প্রথম পূর্বসূরি ছিলেন। পার্মেনাইডিস কিন্তু শুধু চিন্তা এবং অস্তিত্ব, থট এবং বিংকে শুধুমাত্র অভিন্ন বলেনি। তিনি বলেছেন কি, যেটা চিন্তা করা যায় সেটাই আমি বলতে পারবো, সেটাই কিন্তু আটার, মানে কি বলা যায়। যেটা আমি চিন্তা করতে পারি সেটাই একমাত্র বলতে পারি। Thought and utterance are also equated. Utterance really means language. So indirectly, thought and being, utterance and being may also mean that language is a key to the understanding of reality. তো এখানে কিন্তু তিনি বলছেন কি, যে থট এবং ভাষা, আমাদের ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেটা কি? পার্মেনিডিস কিন্তু শুধু থট এবং বিংকে এক করেনি। তিনি কি বলছেন? যেটা চিন্তা করা যায় এবং সেটাকেই কিন্তু বলা যায়। এখানে আটারেন্সের অর্থ কি? আটারেন্সের অর্থ কিন্তু ভাষা, কোনো কিছু
প্রকাশ যখন করা হচ্ছে, তোমার কাছে যখন আমি কোনো কিছু প্রকাশ করছি, এটাকেই কিন্তু আটারেন্স বলা হচ্ছে। তো এখানে তিনি তিনটে জিনিসের মধ্যে সম্পর্ককে স্থাপন করলেন, কি কি? থট, ল্যাঙ্গুয়েজ এবং রিয়েলিটি। থট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিয়েলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থট, ল্যাঙ্গুয়েজ এবং রিয়েলিটির মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। ধরো আমি বললাম কি যে বর্গাকার বৃত্ত, বর্গাকার বৃত্ত আমি বললাম, তো এই কথাটার কিন্তু কোনো একটা অর্থ আছে, কারণ বাস্তবে এমন কোনো বস্তু নেই। এই যে বর্গাকার বৃত্ত, এবার আমি যদি বলি সম্পূর্ণভাবে এটা অনস্তিত্ব, নন নন বিং, তাহলে এটা কিন্তু একটা সমস্যা, যুক্ত একটা প্রবলেম হয়ে যাচ্ছে এখানে। তাহলে আমরা যা বলছি সেটাকে ভাষার মাধ্যমে এক ধরনের আমি সেটাকে অস্তিত্বশীল করে দিচ্ছি। তো তিনি বলছেন কি ভাষা কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সবকিছুর প্রকৃতিটাকে বুঝতে পারি। তো আধুনিক দর্শনে একটা গুরুত্বপূর্ণ ধারা রয়েছে লিঙ্গুইস্টিক অ্যানালিসিস, ভাষাগত বিশ্লেষণ। অনেক দার্শনিক কি মনে করেন, এই যে উইটগেনস্টাইন আমরা পড়েছি, তো অনেক দার্শনিকের সমস্যা কোথা থেকে আসে? ভাষার ভুল ব্যবহারের ফলে সৃষ্টি হয়। অনেক যে সমস্যা কি, যে ভাষার ভুল ব্যবহারের ফলে সৃষ্টি হচ্ছে। যে অনস্তিত্ব কি, শূন্যতা কি, প্রকৃতপক্ষে অনস্তিত্ব নন বিং বলতে কি বোঝানো হচ্ছে? তো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে কিন্তু ভাষাটাকে নিয়ে লিঙ্গুইস্টিক অ্যানালিসিস মানে কি ভাষাটাকে বিশ্লেষণ করা খুব বেশি ভাবে দরকার। তো তিনি কিন্তু পার্মেনাইডিস কিন্তু ভাষা দর্শনের এক মানে তিনিও কিন্তু এই ভাষা দর্শনের এক দার্শনিক ছিলেন পার্মেনাইডিস। তাহলে আমি যেটা বললাম যেটা আছে বিং সেটা রয়েছে, এবং যেটা নেই নট বিং সেটা পুরোপুরি নেই, অনস্তিত্ব। এবং যা নেই সেটাকে কি করলাম আমি চিন্তা করা যায় না। কি বললেন, যেটা একেবারে অনস্তিত্ব সেটাকে কখনোই চিন্তা করা যায় না। যা নেই সেটাকে কি করা যায় না, চিন্তা করা যায় না। আর কি করা যায় না? আটার মানে কি বলাও যাবে না। এবং চিন্তা, থট, ল্যাঙ্গুয়েজ এবং কি বললাম বিং আর রিয়েলিটি, এই তিনটে কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। এবং সত্যকে জানার উপায় কি? কখনোই আমরা সত্যকে সেন্সের মাধ্যম দিয়ে, কোনো ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে জানতে পারি না সত্যকে, রিজনের মাধ্যম দিয়ে আমাকে জানতে হবে। বলো এইটুকুনি জায়গা তোমাদের সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কোনটা বললে, মানে পার্সোনালিটির যে ভাবগুলো আমি বললাম? হ্যাঁ, বললাম কি যা নেই তা নেই, তিনি বলছেন কি যেটা আছে সেটা হচ্ছে বিং, আর নন বিং পুরোপুরি অনস্তিত্ব। সেকেন্ড ধাপে বললাম এটা। থার্ড ধাপে আমি কি বলেছিলাম, যেটা নেই তা চিন্তা করা যায় না, এটা আমি থার্ড পয়েন্টে বললাম। ফোর্থ পয়েন্টে কি বললাম, যেটা নেই, যেটা অনস্তিত্ব বা নন বিং সেটা কখনোই বলা যায় না, অটারেন্স হয় না, মানে কি বলা যায় না। যা চিন্তা করা যায় না সেটাকে বলাও যায় না, এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট। ফিফথ পয়েন্টে কি বললাম, যে রিয়েলিটি, থট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিয়েলিটি, এই তিনটে কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। থট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বিং অর রিয়েলিটি কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। অ্যান্ড তো লাস্টের পয়েন্টে বলেছি কি, যে সত্য, ট্রুথকে জানার উপায় কি? ট্রুথকে আমরা কি করে জানি? কখনোই ইন্দ্রিয়ের দ্বারা নয়। সত্যকে আমরা জানি কিসের মাধ্যম দিয়ে? রিজনের মাধ্যম দিয়ে। দেখা গেছে। এরপর বলছে in one way Parmenides sees the primacy of thought, then in another way he sees that is one is corporeal, is spherical being with feeling space or plenum. If plenum is being,
Then empty space alone is non-real or unreal. Very very important জায়গা question আসলে one is corporeal. এই লাইনটা তুমি question আসলে লিখে নাও তো খাতায়, যেগুলো বলছি লিখে নেবে খাতায়, এই লাইনটা লেখো। তো পার্মেনাইডেস কি বলছেন যে দর্শনের একটা গুরুত্বপূর্ণ দিক হলো কি, তিনি শুধু বলেনি যে বাস্তবতা এক, বরং তিনি সেই একক যে বাস্তবতা, যে একটাই বাস্তবতা রয়েছে সেটাকে তিনি কি বলছেন, একেবারেই পূর্ণ, ফুল, এবং স্পেরিক্যাল মানে কি গোলাকার, স্পেরিক্যাল অস্তিত্ব হিসেবে তিনি কল্পনা করেছেন। এবং এই ধারণা থেকে তিনি কিন্তু শূন্যস্থান, শূন্যস্থান, বহুত্ব, মোশন, এই গতির বিরুদ্ধে কিন্তু তিনি একটা যুক্তি দিলেন, এবং বহুত্ব, এইগুলোর বিরুদ্ধে তিনি কিন্তু যুক্তি দিলেন। তিনি বললেন যে শূন্যস্থান, বহুত্ব, মোশন, সরি প্লুরালিটি অ্যান্ড মোশন, গতি। তো পার্মেনাইডেসের মতে এই যে একই যে বাস্তবতা, এটা কি? তো প্রকৃত বাস্তবতাটা কিন্তু একটাই। তিনি কি মনে করছেন যে এই বাস্তবতা, এটা কিন্তু কখনোই শূন্যস্থান নয়, এটা কিন্তু কখনোই ফাঁকা নয়, এটা কিন্তু কখনোই অসম্পূর্ণ নয়। এই কারণে তিনি কিন্তু রিয়েলিটি, এই বাস্তবতাকে কিন্তু একটা পারফেক্ট স্ফিয়ার, একটা পূর্ণ গোলকের মতো, পারফেক্ট স্ফিয়ার কেমন হয়, একটা পূর্ণ গোলকের সঙ্গে তিনি তুলনা করেছেন, পারফেক্ট স্ফিয়ার অর পূর্ণ গোলকের সঙ্গে তিনি তুলনা করেছেন। কেন এই গোলকের সাথে তিনি তুলনা করছেন? কারণ গোলক কিন্তু সব দিকে সমান হয়, কোনো অংশে বেশি, কোনো অংশে কম নয়, এটা কিন্তু সবসময় স্বয়ং সম্পূর্ণ হয়। তাই তিনি কিন্তু যে যে রিয়েলিটি, এটা কিন্তু সম্পূর্ণই পূর্ণ, একটাই বাস্তবতা। এন্ড প্লিনাম, এটা মানে কি প্লিনাম? এই পূর্ণতা কি? পূর্ণতা বলতে পার্মেনাইডেস কি বলছেন? বিং ইকুয়াল টু প্লিনাম, পূর্ণ অস্তিত্ব। অর্থাৎ বাস্তবতা কিন্তু সবসময় কি হয়, কখনো কোনো শূন্য হয় না, এমটি স্পেসে থাকে না। বাস্তবতা বা প্লিনাম, এটা কিন্তু সবসময় পূর্ণ, সম্পূর্ণ, কোনো কিন্তু ফাঁকা, কোনো শূন্যস্থান এখানে নেই। empty space কখনোই there can be no empty space. What is the implication of holding that empty space is unreal or illusory? So it is শূন্যস্থান, empty space. পার্মেনাইডেসের মতে কিন্তু শূন্যস্থান or empty space কেনই অসম্ভব? আমরা সাধারণত কি দেখছি যে একটা টেবিল রয়েছে এবং টেবিলের পাশে এখানে একটা চেয়ার থাকে, দিয়েছে দেখো দেয়ার বুক। তো একটা আমি দেখছি একটা টেবিল রয়েছে, টেবিলের পাশে একটা চেয়ার রয়েছে, টেবিল এবং চেয়ার এর মাঝখানের মধ্যে কিছু খালি, কিছু স্পেস রয়েছে, শূন্যস্থান রয়েছে, স্পেস রয়েছে। তো আমরা সেই খালি জায়গাটাকে এমটি স্পেস বলি। কিন্তু পার্মেনাইডেস বললেন কি, এই যে এমটি স্পেস, এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে, যদি সত্যি সেখানে কিছু না থাকে তাহলে কিন্তু সেটা হবে কি নন বিং। যদি সেখানে কিছু নাই থাকে পার্মেনাইডেস সেটাকে কি বলবে, নন বিং, অনস্তিত্ব। পার্মেনাইডেসের মূল মতটি যেটা রয়েছে সেটা হচ্ছে বিং, আর যেটা নেই সেটা হচ্ছে নন বিং। এবং তার মধ্যে নন বিং এর অস্তিত্ব থেকে কল্পনাও করতে পারবে না। তো তিনি যুক্তি দেন কি, শূন্যস্থান মানে এমন একটা স্থান যেখানে কিছুই নেই, এবং কিছু নেই মানে কি নন বিং। এমটি স্পেস বা শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না। এমটি স্পেস যেখানে কিছুই নেই, এবং যেখানে কিছুই নেই সেটা তো অস্তিত্ব কল্পনাই করা যায় না, সেটা নন বিং। তো এখানে
কিন্তু তিনি বলছেন যে শূন্যস্থান, এখান থেকে কিন্তু দর্শনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। এটা কি? প্লুরালিটি, বহুত্ব। এই বহুত্ব কিন্তু অবাস্তব। আমরা দেখছি যে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, দড়ি রয়েছে, মানুষ রয়েছে, সবকিছু কিন্তু আলাদা আলাদা রয়েছে, দেখছি আমরা সবকিছু। কিন্তু পারমিনালিটি কি বলছে, গুলো কিন্তু সত্যি আলাদা হয়, তাদের মধ্যে কিন্তু ফাঁকা জায়গা থাকতে হবে। যেমন টেবিল এবং চেয়ারের মধ্যে মাঝখানে কিছু স্পেস রয়েছে, কিন্তু সেই স্থানটা যদি ফাঁকা থাকে, নন্দিং বলছে। আর নন্দিং মানে কি অসম্ভব। আর বস্তুগুলোর মধ্যে কিন্তু প্রকৃত কোনো বিচ্ছেদ নেই, ফলে এখানে যে বহুত্ব, আমরা সবকিছু যে বলছি অনেক অনেক, এটা ভ্রমের সৃষ্টি করে দিচ্ছে, এটা ইলিউশনের সৃষ্টি করছে। যে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ধরো সমুদ্র, সমুদ্রের ওপর অনেক রকম ঢেউ দেখা যাচ্ছে, অনেক রকম অনেক ঢেউ আসে, সেখানে মনে হচ্ছে কি যে একটাই ঢেউ, ওটা আরেকটা ঢেউ, একটা ঢেউ চলে যাচ্ছে, আবার আরেকটা ঢেউ আসছে, কিন্তু বাস্তবে কি সবকিছুই তো জল, সবকিছুই তো জল, যেই ঢেউগুলো আসছে সেগুলো তো জল। তাহলে পার্মেনালিজমের মতে কিন্তু জগতের সব বহুত্ব সেরকমই, আমরা যেটাকে বহুত্ব বলে মনে করছি ঠিক তেমনি আমরা অনেক বস্তু দেখছি, কিন্তু প্রকৃতপক্ষে কি সেই বাস্তবটা কিন্তু সেই একটাই। আজ আমাদের কাছে কিন্তু শূন্যস্থান, গতি, বহুত্ব, এগুলো কিন্তু আমরা মনে হচ্ছে সত্যি সবকিছুকে আমরা মানে স্বীকার করে নিচ্ছি, কিন্তু পার্মেনালিস্ট কিন্তু প্রথম দার্শনিক, যিনি কেবল পর্যবেক্ষণ, আমরা যেটা করে থাকি অবজারভেশন, এই পর্যবেক্ষণের উপর নির্ভর করে না, তিনি সবকিছু রিজনের মাধ্যম দিয়ে জানতে চেয়েছেন। সেই রকমই জেনো, তার যে শিষ্য, তিনি কিন্তু তার এই মতকে সমর্থন করেছেন, একটা প্যারাডক্স তৈরি করতেন, যে যে দ্রুতগামী অ্যাথলিট কখনোই পথকে ধরতে পারবে না। তো কোনো গন্তব্যে পৌঁছাতে হলে অসীম সংখ্যক ধাপ তোমাকে অতিক্রম করতে হবে। তো গতি, মোশন এবং যে বহুত্ব, প্লুরালিটি, এগুলো কিন্তু তুমি যদি সত্য বলে অনেক সমস্যা দেখা যাবে। সেই জন্য পার্মেনালিস্ট জেনোর দর্শনকে কি বলা হয়েছে? ইলেকট্রিক মনিজম। ইলেকট্রিক মনিজম, একাত্মবাদ, সবকিছু এক, ওয়ান ইজ রিয়েল, বাস্তবতা এক এবং অবিভাজ্য। তো পার্মেনালিজম মতবাদ কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফি এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি স্পষ্টভাবে কি করতে বলে, ইন্দ্রিয় বেশি অর্জন, তিনি বলছেন জগৎ আমাদের প্রতারণা করছে, সবকিছু রিজেন আমাদের সবসময় রিজনই সত্য, রিজনই আমাদের সত্যের পথটাকে দেখাচ্ছে। তো তিনি কিন্তু এটা বললেন। এরপর চলে আসবো দ্য ইম্পর্টেন্স অফ পার্মেনালিজম। তো আমি এটা পড়ছি না, খুব বুঝবো জায়গাগুলো। পার্মেনালিজমের দর্শনের প্রভাব এবং গুরুত্ব, কি প্রভাব ফেলেছিল। তো এখানে কিন্তু মূলত দেখানো হয়েছে পার্মেনালিজমের দর্শন শুধু তার নিজের সময় গুরুত্বপূর্ণ ছিল না, বরং পরবর্তী সমগ্র পাশ্চাত্য দর্শনের উপর কিন্তু গভীরভাবে প্রভাব ফেলেছিল। বিশেষ করে কিন্তু রিয়েলিটি অ্যান্ড অ্যাপিয়ারেন্স, রিয়েলিটি অ্যান্ড অ্যাপিয়ারেন্স পার্মেনালিজমের দর্শনের মূল সমস্যা এখান থেকে আসছে। তিনি কি বলেছিলেন যে বাস্তবতা হচ্ছে এক, চিরন্তন, অপরিবর্তনীয়, কিন্তু আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা কি বলে, আমরা দেখি কি গাছ জন্মাচ্ছে, গাছ মরে যাচ্ছে, মানুষ জন্মাচ্ছে, মানুষও মরে যাচ্ছে, অর্থাৎ এই যে বহুত্ব, এই যে নির্ভেদ এবং এইগুলো কিন্তু যদি বাস্তবতা এক এবং অপরিবর্তনীয় হয়, তাহলে আমরা এই যে পরিবর্তনশীল জগৎ, এইগুলো কেন দেখতে পাচ্ছি, কেন, এটা কিন্তু কোশ্চেন চলে আসছে। তো পার্মেনালিস্ট বলছেন এখানে যে দুটো স্তর রয়েছে, একটা কি রিয়েলিটি, বাস্তবতা, বাস্তবতা সবসময় কেমন হয়, সবসময় কিন্তু এক থাকে, যেটা সবসময় চিরন্তন থাকে, যেটা অপরিবর্তনীয় থাকে। আরেকটা কি অ্যাপিয়ারেন্স, প্রতিভাস, যেটা সবসময় পরিবর্তন হয়ে যাচ্ছে,
বহুত্বপূর্ণ এবং যেটা আমরা সেন্সের মাধ্যমে পাই, ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে যেটা আমরা পাই। তো আমরা যে জগৎটাকে দেখছি সেটা কিন্তু প্রকৃত সত্য নয়, এটা কিন্তু প্রতিভাসিত জগৎ, প্রতীয়মান জগৎ। অর্থাৎ মরুভূমিতে মরীচিকা দেখা যায়, দূর থেকে মনে হচ্ছে কি যে ওখানে জল আছে, কিন্তু বাস্তবে জল নেই। ঠিক তেমনি আমরা পরিবর্তন এবং মুহূর্তের জগৎকে দেখছি, তো পার্মেনালিজমের মতে এগুলো প্রকৃত বাস্তবতা নয়, এগুলো ইলিউশন। তো রিয়েলিটি এবং অ্যাপিয়ারেন্সের মধ্যে কে পার্থক্য করেছেন কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি করেছেন? পার্মেনালিজ করেছেন রিয়েলিটি এবং অ্যাপিয়ারেন্সের মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পার্মেনালিজমের মতে কি যে বুদ্ধি এবং ইন্দ্রিয় সবসময় রিজন এবং সেন্স এই দুটো পরস্পরের বিরোধী। আমাদের সময় পরিবর্তন, এই জগৎ পরিবর্তন, মুহূর্ত রয়েছে, ইমোশনস রয়েছে, এগুলো ইন্দ্রিয় বলে, কিন্তু বাস্তবতা এক, অপরিবর্তনীয়, চিরন্তন। তো পার্মেনালিজ কিন্তু রিজনকে একমাত্র সত্যের পথ হিসেবে মেনেছেন এবং সেটাও কিন্তু এই ধারণাটাকে আরো অন্যভাবে কিন্তু বিকশিত করেছিলেন। তিনি কি বলেছিলেন? যে ইন্দ্রিয় জগৎ, দিস ওয়াজ মেনটেন বাই প্লেটো অ্যান্ড মেনি আদার থিঙ্কার্স। তিনি কিন্তু বলেছিলেন, প্লেটো বলেছিলেন যে ইন্দ্রিয় জগৎ কেবলমাত্র একটা, মানে এটা কিন্তু বাস্তব নয়। প্রকৃত বাস্তবতা হলো কি যে ওয়ান, একটা ফ্রম আইডিয়া, তিনি কিন্তু ধারণার জগৎকে স্বীকার করেছেন। তো প্লেটো কিন্তু পার্মেনালিজমের মতে রিয়েলিটি এবং অ্যাপিয়ারেন্সের পার্থক্যটাকে কিন্তু একটা নতুন ভাবে, একটা নতুন রূপে কিন্তু তিনি করেছেন। তো তোমাদের এইটুকু জানি কিন্তু পার্মেনালিজমের দর্শনের মূল বক্তব্য। এবার আমরা চলে আসবো কোশ্চেনে, চলে আসবো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন তোমরা আমাকে বলো, অন নেচার। এরপর কি হবে? বি হবে, তাই তো? কেন হলো বলো তুমি? আমাকে বুঝিয়ে বলো তো একদম কেউ। বাস্তবতার মধ্যে কোনো চেঞ্জ নেই, মানে পরিবর্তন নেই, এটা ধ্বংস নেই কখনো, একদম। Which philosopher influenced Parmenides with the doctrine all is one? কি? হেরাক্লিটাস। একদম, হেরাক্লিটাস খবরদার নয়। হেরাক্লিটাস কিন্তু পার্মেনালিসের পুরোপুরি বিপরীত, এটা আমি বলেছিলাম। হেরাক্লিটাস কিন্তু পার্মেনালিস পুরোপুরি মানে বিপরীত কথা বলেছেন, তিনি কিন্তু বহুত্বকে স্বীকার করেছেন। অল ইজ ওয়ান কখনোই হেরাক্লিটাস এটা জেনাপে নয়, একদমই। ঠিক আছে, তিনজনই বেনোপেন, বেনো অ্যান্ড হু অ্যান্ড হচ্ছে পার্মেনালিস, তিনজনই একই কথা বলেছেন, অল ইজ ওয়ান। এরপর এটা কিন্তু হেরাক্লিটাস, ফ্লাক্স অ্যালোন ইজ রিয়েল, পরিবর্তন একমাত্র বাস্তব। ফ্লাক্স মানে কি? পরিবর্তন। অ্যাকর্ডিং টু পার্মেনালিস, প্লুরালিটি এন্ড চেঞ্জ আর একদম মেয়ার অ্যাপিয়ারেন্স, প্রতিভা। According to Parmenides, how is the one known? Reason, thought or reason? একদম। Which famous doctrine is associated with Parmenides? কোন famous? আর আইডেন্টিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিন্তা এবং সত্তা বা বিন কিন্তু আইডেন্টিফাই, অস্তিত্ব কিন্তু আইডেন্টিফাই। Why did Parmenides reject empty space? কেন? কেন করেছিল?
একদম। What flows from permanent is denied of existence? B হবে একদম। Plurality and motions are unreal. Plurality motionকে তিনি unreal বলেছিলেন। আচ্ছা, এরপর সেটা একটু পরের কোশ্চেন। দেখি পরের কোশ্চেন কি হবে, অ্যান্সার কি হবে দেখ, বলো। সি হবে। এরপর অ্যাসাম্পশন রিজনিং বলো। বলছে কি what a permanent is whole that reality is বাস্তবতা এক এবং যেটা পরিবর্তনশীল নয়, অপরিবর্তন। সেকেন্ড এটা কি বলছে রিজনিং, যা সত্যিকারের অর্থে অস্তিত্বশীল, তা কখনো সৃষ্টি হতে পারে না, আবার ধ্বংস হতে পারে না। একদম দুটোই সত্য আর তাই কারেক্ট এক্সপ্লেনেশন একদম। পার্মানেন্ট rejected Heraclitus' doctrine of flux. He believed that change involves contradiction between being and non-being. কি হবে? একদম। Explanation of truth. According to Parmenides, plurality is an illusion. এটা কি বলেছিল? বহুত বহুত্বের জগৎ সবসময় ভ্রম। তাই তো বলেছিল যে সবসময় বলি অল ইজ ওয়ান, সবকিছুকে এক হিসেবে বলেছিলেন, কিন্তু বহুত্বের জগৎকে স্বীকার করেনি। তো এটা কি হবে অ্যান্সার? বলেছে যে পৃথক বস্তুগুলোর মধ্যে শূন্যস্থান থাকা প্রয়োজন, এটাও কিন্তু ঠিক একদম। পৃথক বস্তুগুলোর মধ্যে কিন্তু এমটি স্পেস থাকা প্রয়োজন একদম। এ হবে ওয়ান অফ। এরপর Parmenides is considered sense perception superior to reason. The reason before the changing was directly. ইন্দ্রিয়গত জগৎকে সবসময় কি বলছে কি ইন্দ্রিয়গত জ্ঞানকে যুক্তির ক্ষেত্র বলে মনে করেছেন, তাই কি সেন্স পারসেপশন কি তিনি বুদ্ধির থেকে যুক্তি করে নিয়েছেন? যুক্তি বুদ্ধির থেকে না, হ্যাঁ একদম। এ ফলস আগে কি হবে, বলছে কি দ্য সেন্স ইজ একদম একটু ঠিক রিজাল্ট অফ চেঞ্জ কি ওয়াজ ডাইরেক্টলি সেন্সের মাধ্যমে আমরা কি দেখি পরিবর্তন একদম। আচ্ছা এটা বলো Parmenides is distinguished between appearance and reality. The senses reveal reality and change while reason reveals the one. দুটোই সত্য অ্যান্ড কারেক্ট। তো বলো আজকের মতো সব বোঝা গেছে যা যা করিয়েছি? পুরো ক্লিয়ার Parmenides থেকে যা যা কোশ্চেন বের করা যাবে এবার? আচ্ছা ঠিক আছে তাহলে। তো তোমরা লিস্ট করে দিতে পারো কোনো কোশ্চেন না থাকে, ঠিক আছে? হ্যাঁ আমি কালকে ক্লাস হবে, ঠিক আছে? হ্যাঁ কীর্তি ভট্টাচার্যকে আমি পড়িয়ে দেবো, ঠিক আছে? আর দুটো টপিক রয়েছে ওখান থেকে, আমি পড়িয়ে দেবো কীর্তি ভট্টাচার্য, কালকে আমি পড়িয়ে দেবো, ঠিক আছে? আর দুটো সাত্বিকের ফ্রিডম আরেকটা রয়েছে, ঠিক আছে? ওটা করিয়ে দেবো আমি, ঠিক আছে প্রিয়াঙ্কা? হুম হুম। আচ্ছা ঠিক আছে।